5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত, মানে আপনি বলছেন শেখ হাসিনা ফলের পরে সেনাপ্রধানের কথা অনুযায়ী 5 তারিখ দুপুরে যদি প্রধানমন্ত্রী পদত্যাগ করে থাকেন, তাহলে ওই সময়ের পর থেকে 8 তারিখ যখন শপথ গ্রহণ করে নতুন ইন্টারিয়াম গভর্নমেন্টের অ্যাডভাইজাররা, এই পর্যন্ত আসলে বাংলাদেশের দায়িত্ব। এই সময়ে ধরেন যে আপনি প্রধানমন্ত্রী স্টেপ ডাউন করেছেন বা পালিয়ে গিয়েছেন, যেটা বলবো আর কি, যে মানে এত অন্যায় আর অবিচারের শাস্তি হিসেবে লক্ষণ সেনের পরে উনি দ্বিতীয় মহিলা বা নেত্রী যিনি লেজ গুটিয়ে পালিয়েছেন আর কি। হিস্ট্রি এটাকে মনে রাখবে। আমি তার প্রতি ঘৃণা প্রদর্শন করি। আমাদের আর্মিতে উনি আমাদেরকে নিয়ে এবং আমাদের মতো আপরাইট অফিসারদেরকে নিয়ে, প্রফেশনাল অফিসারদেরকে নিয়ে উনি যে খেলাটা খেলেছেন এবং ওনার দোষটা যারা খেলে গেছেন তাদেরকে আমি অভিশাপ দিই। এবং জিয়াউল হাসান বা ওই যে আপনি জেনারেল মুজিব, জেনারেল মইনুল নাম বলে ফেললাম আর কি, হ্যাঁ, সাবেক ডিজিএফ এর আরেকজন জেনারেল হামিদের কথা বলা হয়, আকবর স্যার, এদের কথা বলা হয়, ঠিক আছে। আই রেসপেক্ট অল অফ দেম, দে আর মাই সিনিয়র, প্রফেশনালি রেসপেক্ট করি। বাট এই প্রক্রিয়াগুলো যদি হয়ে থাকে এবং যেগুলো বের হচ্ছে তাদেরকে আমি ঘৃণা করি, ঠিক আছে। এবং মামুন খালেদ, হ্যাঁ, যিনি 2009 সালে বাদ দিলে তো আপনি বলছেন ইতিহাস জানে তো আমি রেসপেক্ট করি আমার সাধারণ সৈনিকদের, ঠিক আছে। তাদের কারো বাড়ি থেকে কিন্তু আপনি 1 কোটি টাকাও পাননি। তো অনেকে যখন সেনাবাহিনীর দোষ দেবে আমি কিন্তু খুব অফেন্ডেড ফিল করবো, কারণ সেনাবাহিনী মানে ওই গুটি কয়েক তাবেদার অফিসার না, কিছু কর্মকর্তা। সেনাবাহিনী মানে আমাদের মতো কর্মকর্তাও আছে এবং 90% হচ্ছে সাধারণ সৈনিক। তাদের কারো বাড়ি থেকে কি আপনি 1 কোটি টাকা পেয়েছেন? তাদেরকে কি পেয়েছেন? কাউকে গুম করেছে? তো তাহলে আপনি সেনাবাহিনীকে যখন দোষ দিবেন তখন কিন্তু এটা একটা অন্যায় করা হবে আর কি। হ্যাঁ, বলতে পারেন যে আওয়ামী মদতপুষ্ট ডিরেইলড অফিসার যারা তাদের শপথ থেকে বেরিয়ে যে এই হাসিনা সরকারের বা এই ফ্যাসিস্ট সরকারের পক্ষে কাজ করেছে, দেশকে ধ্বংস করে এবং সেনাবাহিনীকে ধ্বংস। না, সেনাবাহিনীকে, পুরো সেনাবাহিনীকে কেউ কিন্তু বলছে না, বিষয়টি ওইরকমই। অফিসার যারা ফুয়াদ সাহেব যখন বলেন তখন তো আমার মনে হয় ওই বিষয়, ইউ ডু নট নো হোয়াট ইজ স্যাক্রিফাইস, ওই বিষয়গুলো আসলে বাংলাদেশে কেউ না। উনি তো বড় বড় বক্তৃতা দেন, আমি ওনাকেও রেসপেক্ট করি তরুণভাবে, কিন্তু আমাদের এমন দিনও গিয়েছে যখন শোনা গেল যে গুম করে ফেলা হবে, হ্যাঁ, ওই হাসিন স্যার বা আজমি স্যার যখন নেই আর কি, গুম কোথায় পাওয়া যাচ্ছে না। তারপরে আসলো যে এই অভ্যুত্থানের সাথে যাদের নেতা হিসেবে দেওয়া হয়েছিল, কর্নেল ইরশাদ সাইদ স্যার বা আমার নাম আছে, হ্যাঁ, তো তাদের পরবর্তী গুমের টান। তখন কি হতো জানেন? বাড়ির নিচে যখন গাড়ির শব্দ আসতো রাত 12টায় লাফ দিয়ে উঠতাম, উঠে পিস্তল নিয়ে ছাদে যেতাম যে গুম হবো না, পারলে মেরে মরবো। এইভাবে দিন কাটাতে হয়েছে আমাদেরকে। তো ফুয়াদ সাহেব যখন কথা বলেন সেনাবাহিনী নিয়ে যে খুব নেগলিজেন্টলি বা ইয়েতে, তখন খুব দুঃখ লাগে যে তুমি তো ইদানিং লাইমলাইটে আপনি এসেছেন, তাই না? আপনি ওই দিনগুলো দেখেননি, উনি দেখেন। অবশ্য সেনাবাহিনী, আমিও সেনাবাহিনীর সদস্য এবং আমার যে সেই পেইনটা এবং সেই ফিলিংসটাকে কিন্তু উনি অপমান করেন, ঠিক আছে। তো সেই জিনিসটা মনে রাখতে হবে। এবং আমি জানি না এই সেনাপ্রধান ওনার রোলটাকে আমি অবশ্যই 5ই আগস্টে যে রোল সাপোর্ট করব, বাট ট্রাস্ট ব্যাংকের উনিও কিন্তু আপনার ধরেন যে কর্মকর্তা এবং উনি চেয়ারম্যান, পদাধিকার বলে, হ্যাঁ, উনি কি জানেন না? এখন হতে পারে আমি মিছিল করেছি, অনেকে বলবে যে জেনারেল আজিজ সাহেব আমাকে পিএইচডি করিয়েছেন, এরকম বলবে। তো আমি নিজে পিএইচডি করিনি, আমি নাকি পিএইচডি করে দিব। বাট আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল অ্যাডিশনাল ডিরেক্টর রিসার্চ, হ্যাঁ। তো সেই হিসেবে আমার 1 নাম্বার দায়িত্ব ছিল টু অ্যাসিস্ট দ্য রিসার্চ ফেলোজ ইন ক্যারিং আউট দ্য রিসার্চ, হ্যাঁ। এটা কিন্তু আমার পেশাগত দায়িত্ব, ডাটা জোগাড় করা, এগুলো কিন্তু করতেই পারি আমি, হ্যাঁ, অ্যাসিস্ট করা। তো আজিজ স্যার আর্টিলারি অফিসার, সেই হিসাবে আমি আর্টিলারি অফিসার, আমাদের ওয়াইসি ছিলেন, আমাদের অনেক কোর্সের সাথেই তার পার্সোনাল একটা রিলেশন আছে, বাট নৈতিক রিলেশন কোনো নাই। আজিজ স্যার কখনো আমাকে ভোট কেন্দ্রে যেতে বলতে পারবে, কখনো আমাকে কি কোনো একটা জমি দখল করো বা টেম্পারিং করো, যেগুলো মানে অভিযোগ তার সাথে আসছে, সেগুলো আমাকে বলাতে পারবে। আমার একটা ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি আছে, এটা সব অফিসারই জানে। আমি 2 বার আর্মিতে রিসার্চ বেসড অ্যাসে রাইটিংয়ে ফার্স্ট হয়েছি, ঠিক আছে। এই জন্য অনেকেই আমাকে পেপার লিখতে দিত এবং আমি কিন্তু সিনিয়রদের চেয়ে জুনিয়রদের বেশি লিখে দিছি, সবগুলো আমার কাছে ডকুমেন্ট আছে, হ্যাঁ, যে যখন পাঠিয়েছে। এবং এক অফিসার, এখন ব্রিগেডিয়ার, নাম বলছি না, সে বলবে স্যার এত আরামের কোর্স করি নেই, পেপারটা আসলো, কারণ পেপার লেখার একটা বিরাট পেইনফুল ব্যাপার। তো পেপারটা আসলো পেন ড্রাইভে, আমি এটা করলাম। তো আমি আবার তাকে জড়িত হতে বলতাম যে তুমি ডিসকাস করো যাতে এটা অনৈতিক না হয়ে যায়। তো আজিজ স্যার এটা হয়তো বা উনি
আমাকে সেরকম যোগ্য মনে করেছেন আমাকে, এবং আমার পেশাগত দায়িত্বের ইয়েতেই করেছি। জুলাইয়ে কীভাবে হলো সেটা বলি আর কি, যে একটা তো হচ্ছে মিছিলে গিয়েছি বা করেছি, টক শোতে কথা বলেছি, তখন এগুলো আছে। তারপরে একটা গ্রুপ যারা আমাকে ওই সুযোগ সুবিধা পায়নি তারা লেগে গেছে জেনারেলরা, কারণ সব পারচেজের গোড়ায় যেয়ে দেখা যেত আমাদের জেনারেল বা কেউ আছেই, ঠিক আছে। তারপরে আরেকটা গ্রুপ তখন সুযোগ খুঁজতেছে আমার জন্যে, যে যত যেভাবে পারে আর কি সবাই লেগে গেছে, কারণ আমি তো মিছিলে গেছি, এটা তো বাকিগুলো দিয়ে অ্যাড করছে। অনেকে আবার এই অভিযোগও করছে যে আমি ব্যবসায় জড়িত, হ্যাঁ, তারপরে আমার ল্যান্ডে আমি বাড়ি করবো না। বলেন এটা কি ব্যবসা হতে? ব্যবসায় পরে ঢুকতে বাধ্য হয়েছে যখন দেখছে যে না আমাকে দিয়ে আর চাকরি করা হবে না, কারণ কনফ্রন্টেশন আমার সাথে হবেই। তো এগুলো সবগুলো মিলিয়ে যখন এটা করা হয়েছে, আমি তো বলবো যে উনিও একটা স্টেক নিতে পারতেন যে এই ছেলেটা তো সাফারার, তাকে কেন এটাতে ফেলবো। আর একজন বললো আপনি প্রমাণ ছাড়াই একজনকে বলতে পারেন টার্মিনেশন করে দিবেন না। তো আমি মনে করি এটা আসলে কি, যে আপনার ওই টক শোতে কথা বলা, সেনাবাহিনী কিছু রোল নিয়ে কথা বলা, এবং জুলাই আন্দোলনে যাওয়া, এবং কিছু লোকের কারসাজি আর কি, এবং আমাদের বাঙালি যে মানসিকতা, যে সুযোগ পেয়েছি আগে কিছু করতে পারিনি এখন করে ফেলি আর কি, এগুলো মিলিয়ে হয়েছে। সেখানে তার নেতৃত্বকে আমি সমালোচনা করব।